Mr. Rafi, listen. I want quality, not quantity, okay? কোয়ালিটি মেনটেন করে প্রজেক্ট করলে যদি আমার 10% প্রফিট কমও হয়, আই হ্যাভ নো প্রবলেম। আপনি ওই কাজটা করেন। এই মাহাদীপ, থাম বলতেছি। এই মাহাদীপ, তোরে দাঁড়াইতে বলতেছি, দাঁড়া কিন্তু। তোরে যদি আজকে পাইছি রে, থাম বলতেছি। তুমি আগে হাত থেকে দাটা ফালাও, হাত থেকে দা ফালাও, পরে আমি থামতেছি। অসভ্য, স্বার্থপর, লোভী, ছোট লোক, দাঁড়া। পাগলে পাইছে আমাকে, আমি থামি আর তুমি আমার দাদি কোপাও। আসসালামু আলাইকুম ভাইয়া, এই তোমার ভাই পেছনে। মাহাদীপ, তুই আজকে আবার আমারে বোকা বানাইছস। তুই কি ভাবছিস তুই যদি আজকে পালাই যাস আমি তোকে ধরতে পারবো না? একদিন না একদিন তোকে আমি ঠিকই ধরবো। আরে ভাবি, আপনি ডাকিনী রূপে কারে ধাওয়া দিলেন? এই যে হাতে দাটা দেখতেছিস, একেবারে ঘরে কোপ দিয়ে কল্লা ফালাই দিব। কে তোর ভাবি? আমি কি তোর স্যারকে বিয়ে করছি এখনো? বিয়ে হয় নাই, হবে। এমএম ইন্ডাস্ট্রির মালিক বলে কথা, কাঠপুতুলও তো বিয়ে করতে রাজি হয়ে যাবে। কিন্তু আনফরচুনেটলি আমি কাঠের পুতুল না, আর আমি যদি ডিসিশন নেই সেটা ভেবে চিন্তে সময় নিয়েই তারপর নিব। সেটা না হয় বুঝলাম, আপনি ভাবেন, কিন্তু কাকে ধাওয়া দিতেছিলেন এমনি? কি দৌড় মারলো? এক্স বয়ফ্রেন্ড শালা। হায় হায়, আবার ফিরে আসছে আপনার লাইফে, বিয়ে করতে চায়? এরকম কিছুই না, সে অনেক কাহিনী, কমপ্লিকেটেড ইস্যু। একটু খুলে বলেন না ম্যাডাম প্লিজ। কেন, আমার থেকে শুনে যে স্যারের কাছে যেয়ে বলবেন? তবা না, আমি এই কথা কাউকে বলবো না। বলতে তো চাচ্ছিলাম না, কিন্তু যেহেতু এত করে বলছেন, শুনুন। একদিন ও আর আমি তোমার জন্য। রোজ রোজ এরকম লেট করে এসে ফ্লাওয়ার্স দিলে সবকিছু ঠিক হয়ে যায় না। আজকেও কেন তোমার লেট হলো? কি করব বলো, টিউশনি শেষ করে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেল। জানো আমি যেখানে টিউশনি করাই না, ওখানে একটা পিচ্চি আছে। ও মাই গড, ও যে কি চালাক! আমার মাঝে মাঝে কি মনে হয়, আমার মনে হয় যে আমিও স্টুডেন্ট আর ও আমার টিচার। জাস্ট বিশ্বাস করতে পারবা না। দেখো, তোমার টিউশনির গল্প আমি আর শুনতে চাই না। এই টিউশনি দিয়ে কি তোমার জীবন চলবে? আর আমাদেরই বা ভবিষ্যতে কি হবে এই টিউশনি দিয়ে? তুমি কি কোনো চাকরি বাকরি করবা না? তোমার কি মনে হয় না যে আমার ভবিষ্যতের জন্য একটা চাকরি বাকরি করা উচিত? চাকরি পাওয়া কি এতটাই সহজ? সহজ না কঠিন এটা আমি জানতে চাই না। ভাইয়া তোমাকে দেখতে চেয়েছে, আর তুমিই বলো, এই মুহূর্তে যদি আমি তোমাকে বাসায় নিয়ে যাই, ভাইয়াকে আমি কি বলবো? যে আমি একটা বেকার ছেলেকে ভালোবাসি? তার বোনকে সে কখনোই একটা বেকার ছেলের হাতে তুলে দিবে না। তোমার কি মনে হয় চাকরি পেলেই তোমার ভাই তোমাকে আমার কাছে বিয়ে দিয়ে দেবে? তো কেন দিবে না? কখনো দিবে না, কারণ আমি তো গরিব। দেখো, এরকম সিনেমা ডায়লগ দেওয়া বন্ধ করো। তুমি যদি একটা চাকরি পেয়ে যাও, তাহলে পরিস্থিতি অনুকূলে চলে আসবে, আর তারপরে আমাদের বিয়েটা সম্ভব হবে। চাকরিটা পাও, চাকরি পাওয়া এত সহজ না। হাজারটা সিভি ড্রপ করে অফিসে অফিসে ঘুরে চাকরি পেতে পেতে এক যুগ পার হয়ে যাবে, আর তখন তুমিও বুড়ি হয়ে যাবা, আমি বিয়েও করতে পারবো না। চাকরি এত সহজ না। এসব কাল্পনিক কথা তুমি কিসের জন্য বলো? আর মানুষ কি চাকরি পাচ্ছে না? হাজার হাজার মানুষ চাকরি করছে। পাচ্ছে, ধরো আমি চাকরি পেয়ে গেছি, আমি যদি চাকরিটা পেয়েও যাই তখন স্যালারি কত হবে? ম্যাক্সিমাম 20,000 টাকা। এই 20,000 টাকা দিয়ে কি হবে? তোমার তো এক মাসের হাত খরচই 1,00,000 টাকার উপর। তখন আমি কিভাবে কি করব বলো? দেখো, বিয়ের আগে আর বিয়ের পরে মেয়েদের মধ্যে একটা বিশাল আকাশ পাতাল তফাৎ আসে। আর আমি তোমার ওই 20,000 টাকা অ্যাডজাস্ট করে ফেলতে পারবো, আমার তাতে কোনো সমস্যা নেই। তাও প্লিজ তুমি চাকরিটা খোঁজো। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব। আরেকটা কথা, জীবন সঙ্গিনী হিসেবে আমার তোমাকেই চাই, একটু বোঝার চেষ্টা করো। কথা দিলাম, যদি বেঁচে থাকি তাহলে তোমার লাইফ পার্টনার হয়েই বেঁচে থাকবো। আর আমিও তোমাকে কথা দিচ্ছি, তোমার সাথে সংসার করার জন্য যদি আমাকে আমার সমস্ত আভিজাত্য ভুলে গাছতলায় থাকতে হয়, আমি সেটাতেও রাজি। আচ্ছা শোনো, তুমি কালকে আমার ভাইয়ের সাথে দেখা করবে। আগামীকালই? চাকরি পাওয়ার আগে তোমার ভাইয়ের সাথে দেখা করব? দেখো, তোমার চাকরি পাওয়া নিয়ে কোনো নিশ্চয়তা নেই,
এর মধ্যে যদি আমাকে কোনো পাত্রপক্ষ দেখতে আসে আর আমার বিয়ে ঠিক হয়ে যায়, সেখানে আমার করার মতো কিছুই থাকবে না। আপাতত দেখাটা করে রাখো, পরে যাতে চাকরিটা পেলেই বিয়ের কথা পাকাপোক্ত হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমার ভাইয়ের সাথে দেখা করব। আচ্ছা ঠিক আছে, থাকো তাহলে। কি বলো, আমি তো মাত্রই আসলাম। বসো না একটু, এখানে তোমার সাথে বসতে আমার খুব ভালো লাগে। প্লিজ একটু বসো। তুমি লেট করে এসেছো, এটার সাফার তো আমি করবো না, তাই না? থাকো। এই দাঁড়াও, শোনো, আমি আর টিউশনই পড়বো না, এখন থেকে চাকরি করবো। কে আসছে? আচ্ছা পাঠিয়ে দাও। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি মাহাদি। জানি, মাহাদি মণ্ডল, বাড়ি সিরাজগঞ্জ, কামারখন্ড। জি ভাইয়া। সময়টা এখন ডিজিটাল যুগ। এই যুগে বোনের প্রেমিককে মেরে থানা পুলিশ করে ভয় দেখিয়ে আসলে প্রেমের বিচ্ছেদ ঘটানো যায় না। ভাইয়া বুঝলাম না আপনি কি বলতে চাচ্ছেন। তোমরা এই যুগে ছেলে মেয়ে, এখন কি জোর করে আমার বোনকে অন্য জায়গায় বিয়ে দেওয়া সম্ভব? জোর করে তো বিয়ে দেওয়া সম্ভব না, কিন্তু এ কথাটা কেন বলছেন? আপনার বোন তো আমাকে ভালোবাসে, আমিও আপনার বোনকে ভালোবাসি। আপনার বোনকে আমার সাথে বিয়ে দেন, নাকি আমার সাথে আপনার বোনকে যায় না? না, কখনোই যায় না। তোমার স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস আকাশ পাতাল ব্যবধান। টিউশনি করে নিজের হাত খরচটা ঠিক মতো চালাতে পারো না, বাড়িতে মা অসুস্থ, বাবা নেই। জি। আর এদিকে আমার 5টা গাড়ি, ঢাকায় নিজের বাড়ি। আমার বোনের মাসিক হাত খরচ কত জানো? 1 লক্ষ টাকা। সেখানে তুমি কিভাবে স্বপ্ন দেখো আমার বোনের সাথে তোমার যায়? যায় না ভাইয়া, একদমই যায় না। আপনি সত্যিই বলছেন, কিন্তু আপনার বোন তো আমাকে ভালোবাসে, আমি কি করব বলেন? দেখো, এত বলা বলির কিছু নেই। তুমি কত টাকা চাও আমি দিব, বিনিময়ে আমার বোনের পিছু তুমি ছেড়ে দিবে। কত টাকা দিবেন? তোমাদের মতো ছোট লোকদের এই একটাই দুর্বলতা, টাকা। বলো কত টাকা চাও? 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা? ঠিক আছে, আমি তোমাকে 10 লক্ষ টাকাই দেবো, কিন্তু একটাই শর্ত। তুমি আমার বোনের পিছু তো দূরের কথা, এই ঢাকা শহরে তুমি থাকবে না, ঢাকা শহর ছেড়ে চলে যাবে। রাজি? টাকা কি ক্যাশ দিবেন নাকি চেকে? আমার শর্তে কি তুমি রাজি? অবশ্যই, আমি আপনাকে কথা দিচ্ছি, এই গরিব ছোট লোক ফকিন্নি মাহাদি আর কখনো আপনার বোনের সামনে এসে দাঁড়াবে না। ঠিক আছে, এই নাও 10 লক্ষ টাকা এখানে আছে। আর ওয়েট, এই নাও 30 টাকা তোমার রিক্সা ভাড়া। মন খারাপ কেন থাকবে না বল? গত কয়েকদিন ধরে আমি মাহাদিকে সব জায়গায় খুঁজেছি, ওর ফেসবুক ডিঅ্যাক্টিভেট করা নাম্বার বন্ধ ওকে আমি কোথাও পাচ্ছি না। আমি 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 নিতে পারতেছি না, ও হুট করে কিভাবে একটা মানুষ এরকম ভাবে গায়েব হয়ে যেতে পারে? তোরা কি সত্যি কি ওর খবর জানিস না? আমি পরে কল দিচ্ছি। ও আর কখনোই আসবে না। আসবে না মানে? ভাইয়া, ওর সাথে আমার 6 বছরের রিলেশনশিপ, ও আমাকে ছেড়ে গায়েব হয়ে যেতে পারে না। আর তোমার সাথে দেখা করার কয়েকদিনের মধ্যে ও হুট করে গায়েব হয়ে গিয়েছে। কি এমন হয়েছে যে ও এভাবে গায়েব হয়ে গেল? আর ও তো আমাকে ছেড়ে একটা মুহূর্ত থাকতে পর্যন্ত পারে না। ও তোর সাথে সব প্রেমের নাটক করেছে। একটা মানুষ কখনো 6 বছর পর্যন্ত নাটক করতে পারে না ভাইয়া। ভাইয়া, সত্যি করে বলো তো, তুমি ওকে ভয় দেখাওনি তো? ও কি দুধের বাচ্চা? ওকে আমি ভয় দেখালাম আর ও ভয় পেয়ে গেল? তাহলে ও নিখোঁজ কেন ভাইয়া? সত্যিটা জানতে চাস? হ্যাঁ। আমি ওকে পরীক্ষা করার জন্য ওকে টাকার অফার দিয়েছিলাম, তারপর আমি বিশ্বাস করি না ভাইয়া, ও কখনো এরকমটা করতে পারে না। তুমি মিথ্যা কথা বলতেছো, তাই না? আমি জানতাম তুই এই কথাই বলবি। এই দেখ, আমি ভিডিও করে রেখেছিলাম।
এবার বুঝতে পারলি, ছোট লোক সবসময় ছোট লোকই থাকে। এই জন্য আমি তোকে বড় লোকের সাথে বিয়ে দিতে চাইছিলাম। গরিব কখনো ভালো হয় না। থাক, ভিডিও দেখ, আমি আসি। হাই হাই, এ তো পুরো বাংলা সিনেমার কাহিনী। পুরো বাংলা সিনেমা। তারপর কি হয়েছে? তারপর কি আর তার সাথে দেখা হয় নাই কখনো? না, আজ পর্যন্ত আর দেখা হয়নি, আজকেই দেখা। দেখেন, ফকিন্নির বাচ্চা আমার ভাইয়ের দেওয়ার টাকা স্যুট বুট কোট পরে ঘুরে বেড়াচ্ছে, নির্লজ্জ একটা। ইস, আমি যদি আরেকটু আগে আসতাম না, ওরে এমন কামাই দিতাম। যাই হোক ভাবি, এসব XYZ বাদ, আপনি আমার স্যারের সাথে বিয়ের প্রস্তুতি নেন। আপনার স্যারের সাথে তো আজ পর্যন্ত আমার দেখাই হলো না, আর এখনই বিয়ে? কি বলেন, স্যারের পিক দেখেন না এখনো? না না, থাক, আগে আমার ভাইয়ের সাথে কথা বলি। ওকে ভাবি, ঠিক আছে, আপনি কথা বলেন। আবার ভাবি? আচ্ছা সরি, হবু ভাবি। ঠিক আছে, কালকে দেখা হবে। ভাইয়া, কিরে, কিছু বলবি? ভাইয়া তোমাকে আমি কতবার বলেছি যে আমি এখন বিয়ের জন্য মেন্টালি প্রিপেয়ার না, আমি এখন বিয়েটা করতে চাচ্ছি না। তোমার ওই যে কি গ্রুপের যে ম্যানেজার, সে আজকে রাস্তার মধ্যে এসে আমাকে ভাবি ভাবি করে চিল্লাচ্ছে। কি এক বিরক্তিকর সিচুয়েশন, তুমি বুঝতে পারছো? 1 বছর তো হয়েই গেল, জীবনটাকে কি এইভাবে শেষ করে দিবি? ভাইয়া, তুমি হয়তো বুঝতে পারছো না, আমি মাহাদিকে এখনো ভুলতে পারছি না। তোর তো লজ্জাই নেই। প্রেম করেছিস একটা লোভী মানুষের সাথে, এখনো পস্তাচ্ছিস। তোর পায়ে ধরি বোন, তুই ওকে ভুলে যা। ভাইয়া, আমি আর কিছুদিন সময় নেই। শোন, আমার ব্যবসার পরিস্থিতি ভালো যাচ্ছে না, আমার মনটাও ভালো নেই, অনেক টাকা লস খেয়েছি। এদিকে তোরও বিয়ের বয়স হয়েছে, তোর একটা বিয়ে দিয়ে দিলে আমি টেনশন মুক্ত হতে পারি। ও আচ্ছা, এই তাহলে আসল কথা। আমি তোমার বোঝা হয়ে গেছি, তাই না ভাইয়া? অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে আমার পিছনে, এই জন্য বোঝা কমাতে চাচ্ছ? না না, ঠিক তা না। ওকে, সমস্যা নেই ভাইয়া, আমার আর কোনো সময়েরও প্রয়োজন নেই। আমি যেহেতু তোমার বোঝা হয়ে গিয়েছি, আমি আর তোমার বোঝা হয়ে থাকতে চাচ্ছি না। তুমি ওদের সাথে কথা বলো, আমি বিয়ে করতে চাই। আরে বোঝা না, এখন আবার কি হলো? স্যার, আপনার কাছে একজন গেস্ট আসছে। ওকে ভিতরে আসতে বলো। মনে হয় ম্যানেজার সাহেব এসেছে। আরে মাইন সাহেব, আসুন আসুন আসুন, বসুন। আপনার কথাই বলছিলাম। আমাকে নিয়ে আলোচনা করছিলেন? কি আলোচনা করতেছিলেন? আপনার বলতে আপনার বসের কথাই বলছিলাম, আমার ব্যবসায় ওনার অবদানের কথা বলছিলাম। আসলে নিকু সাহেব, আপনি ঠিকই বলেছেন। আমাদের স্যার শুধুমাত্র আপনার বোনের পাত্রই না, বরং আপনার জীবনে একটা বড় আশীর্বাদ। আপনার ভাই ভুয়া মেশিন কিনে কোটি কোটি টাকা লস খেয়েছিল তার গার্মেন্টসের সাথে। পরে আপনার ভাই আমাদের স্যারের দয়ে আমাদের কোম্পানি থেকে জেনুইন মেশিনারিজগুলো কিনে ফেলে এবং আস্তে আস্তে সে এখন সেখান থেকে ভালো অবস্থায় যাচ্ছে। দেখুন, আপনার স্যারের প্রশংসা শুনে আমার লাভ নেই। আমার ভাই চায় যে আমি একটা বড় লোক দেখে বিয়ে করি, আর আমি শুনেছি আপনার স্যার নাকি যথেষ্ট বিত্তবান, আর এই জন্য আমি বিয়ে করতে রাজি হয়েছি। আমার ভাই তো চায় তার বোঝা কমাতে, আর আমিও তার বোঝাই কমাতে চাচ্ছি। ছি ছি, কি বলছিস এসব? বুঝতে পেরেছি, উনি হয়তো মজা করতেছে। উনি যেহেতু এত বড় কোম্পানির মালিক, সেক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই। আপনি আপনার স্যারকে ডাকুন, আমি ওনার সাথে দেখা করতে চাই। আচ্ছা ঠিক আছে, বাসায় ডাকবো নাকি আউটডোরে কোথাও? না না, যেহেতু প্রথমবারের মতো সাক্ষাৎ হবে, আমার মনে হয় বাইরে দেখা করাই উচিত। আপনি বাইরে দেখা করার ব্যবস্থাই করুন, বরঞ্চ একটা রেস্টুরেন্টের ব্যবস্থা করুন। ঠিক আছে, তাহলে আপনি কালকে করে রেস্টুরেন্টে চলে আসেন, আপনার ভাইয়াকে নিয়ে আমার মালিককে সেখানে নিয়ে আসি। এই রানা, এই ম্যানেজার সাহেবের জন্য চা নাস্তার ব্যবস্থা কর। না না না, এসব কিছুই লাগবে না। না না, একটু বসুন, একটু বসুন। অবশেষে তাহলে আজকে আমাদের স্যারের সাথে আপনাদের প্রথম দেখা। আসলে আমাদের স্যার অনেক ব্যস্ত মানুষ, তো একটা ইন্ডাস্ট্রির মালিক, বুঝতেই পারতেছেন। এই জন্য স্যার আমাকে আগে পাঠিয়ে দিলেন যে দেখো কি হয়, আর স্যার এখনই চলে আসবে, ঠিক আছে, আপনারা চিন্তা করবেন না। এই স্যারই মনে হয় ফোন দিচ্ছে, দেখলাম। হ্যাঁ, হ্যালো স্যার। জি 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 স্যার, আমি চলে আসছি, ওনারাও চলে আসছেন। আপনি চলে আসছেন? ও আচ্ছা আচ্ছা স্যার, আপনি গেটে দাঁড়ান, আমি আপনাকে নিতে আসতেছি। জি স্যার, জি স্যার, কড়াই রেস্টুরেন্টের পাশে স্যার।
জি স্যার, আসতেছি। আমি স্যারকে নিয়ে আসি, আপনি একটু বসেন তাহলে। হ্যাঁ, আমার যে কি ভাল লাগছে, তোর সাথে ওনার বিয়েটা হয়ে গেলে আমি একেবারেই নিশ্চিন্ত। তুমি তো আমাকে ঘাট থেকে নামাতে পারলেই বাঁচো ভাইয়া। স্যার আসেন, ওই তো ওরা। ইনি হলেন আমাদের ইন্ডাস্ট্রির একমাত্র মালিক মাহাদি মণ্ডল। কি আশ্চর্য হয়ে গেলেন? ইয়েস, আমি মাহাদি মণ্ডল, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সিইও। আপনার মনে আছে ভাইয়া, আপনার কাছ থেকে 10 লক্ষ টাকা নেওয়ার সময় কি বলেছিলাম? বলেছিলাম এই গরিব ছোট লোক ফকিন্নি মাহাদি কোনোদিন আপনার এই বোনের সামনে দাঁড়াবে না। আজ আমি আর সেই ফকিন্নি ছোট আর গরিব মাহাদি নেই। আজ আমি এই শহরের 10 জন ধনীর মধ্যে একজন। ফকিনি সারা জীবন ফকিনি থাকে। তুই আমার টাকা এত কিছু করেছিস, কি চালু মাল রে ভাই তুই। আপনার টাকা? ইয়েস, রাইট, আপনি ঠিকই বলেছেন, আপনার টাকা। কিন্তু সেই টাকা আমি এমনি এমনি নেইনি, সেই টাকা আমি ধার হিসেবে নিয়েছিলাম। ম্যানেজার সাহেব, আপনি ওনার সেই ধারের 10 লক্ষ টাকা সাথে আমার পক্ষ থেকে উপহার স্বরূপ আরো 10 লক্ষ টাকা, মোট 20 লক্ষ টাকা দিয়ে দিবেন। আরেকটা কথা, সাথে 60 টাকাও দিয়ে দিবেন, কারণ ওনার সবগুলো গাড়ি তো বিক্রি করে ফেলেছে, এখন রিক্সা দিয়ে যাতায়াত করে, সুবিধা হবে যেতে। এই নিন আপনার 20 লক্ষ টাকা এবং সাথে 60 টাকা। মানে আমার সাথে তুমি এতদিন যোগাযোগ বিচ্ছিন্ন করে এইসব করেছো? কি করব বলো, গরিব হয়ে জন্মেছি, আমার কাছে তখন কোনো ক্যাপিটাল ছিল না যে সেটা দিয়ে আমি বিজনেস করব। আর তোমার এই বড়লোক অহংকারী বড় ভাই আমার মতো গরিব ছেলের কাছে তোমাকে তখন বিয়ে দিত না, সেজন্য তখন আমি বুদ্ধি খাটিয়ে এই চ্যালেঞ্জটা নিয়েছিলাম। কি খান সাহেব, এখন আপনার স্ট্যাটাসের সাথে আমার স্ট্যাটাস যাচ্ছে তো নাকি? আসলে আমি সবই জানতাম, স্যার অনেক মেধাবী একজন ছাত্র ছিলেন। মেধার টাকাকে কাজে লাগিয়ে স্যার এখন ধনী এবং প্রতিষ্ঠিত। শহরের যে কোনো পরিবারের যে কোনো মেয়েকে তারা স্যারের সাথে বিয়ে দিতে রাজি। কি আপনি রাজি তো খান সাহেব? আমি তোমার মেধার কাছে হেরে গেছি মাহাদি, তুমি তোমার ভালোবাসার চ্যালেঞ্জে তুমি জিতে গেছো, আমি এখন রাজি। কিন্তু সবাই এই বিয়েতে রাজি থাকলেও আমি এই বিয়েতে রাজি না। আমি কি সত্যি এরকমটা চেয়েছিলাম? কে? আরে কি করছো, যাও, ওর রাগ ভাঙাও। দাঁড়াও, এই কেয়া, কোথায় যাচ্ছ তুমি? আমি গত একটা বছর দিন রাত একাকার করে পরিশ্রম করে আজকের এই অবস্থানে এসেছি শুধু তোমার জন্য, আর সেই তুমি এখন আমাকে ভুল বুঝে চলে যাচ্ছ। ও আচ্ছা, আর গত একটা বছরে আমার চোখের পানির কি কোনো মূল্য নাই তোমার কাছে? কেন থাকবে না, অবশ্যই আছে, কিন্তু আমি জাস্ট তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। সারপ্রাইজ করেছো? সারপ্রাইজ? আমি তো অনেক বেশি সারপ্রাইজ। আমার আর না নতুন করে কোনো সারপ্রাইজের প্রয়োজন নাই। আচ্ছা, আই এম সো সরি, আমার ভুল হয়ে গেছে। এখন জাস্ট বলো কি করতে হবে, আমি কি কানে ধরবো? এইসব নাটক করলে হবে না। তাহলে কি করব বলো, এখন কি কান ধরে উঠবস করব? হ্যাঁ, কানে ধরে উঠবসই করতে হবে। আশেপাশে? আচ্ছা ঠিক আছে, 1 2 3। আচ্ছা হয়েছে, থামো। আমি শুধু দেখতে চেয়েছিলাম অহংকার তোমাকে ছুঁয়েছে কিনা। পরিশ্রমে অর্জিত সম্পদে কেউ অহংকারী হয় না, আর আমি যদি অহংকারী হতাম তাহলে তখন তোমার ভাইয়ের বিজনেস সেভ করতাম না, আর সেদিন তোমার তারাও খেতাম। আমি তোমার সেই আগের মাহাদি মণ্ডলই আছি। তাহলে ঠিক আছে। ও লিসেন, তোমার জন্য আরও একটা সারপ্রাইজ আছে। আবার সারপ্রাইজ? প্লিজ, আমি আর নতুন করে কোনো সারপ্রাইজ চাই না। ডোন্ট ওয়ারি, এটা খুবই ভালো সারপ্রাইজ। আমার যত প্রপার্টি আছে কোম্পানি সব কিছু আমার নামে না। মানে তোমার কোম্পানি তোমার নামে না তো কার নামে? তোমার নামে। কেন? কেন? কারণ তুমি তোমার বড় ভাইয়ের মতো না। তোমার মনে আছে তুমি আমাকে কি বলেছিলা? তুমি আমাকে বলছিলা গাছতলায় হলেও আমরা একসাথে সংসার করব।
তুমি তোমার সব আভিজাত্য ভুলে আমার সাথে সংসার করবে। তোমার এই কথাগুলো আমার মন ছুঁয়ে গিয়েছিল, জাস্ট এইখানে লাগছিল। তাই যা কিছু করেছি সব কিছু তোমার জন্য করেছি, আর ভবিষ্যতেও শুধু তোমার জন্যই করব।